আপনার সম্পর্কে তো আমরা শুনি যে আপনি অলরেডি আমাদের, মানে আমি এখন যে শহরে আছি সেই শহরে বাড়ি কিনছেন, থাকতে শুরু করেছেন, আপনার পরিবার সেখানে থাকছে এবং আপনি যুক্তরাষ্ট্রে সেটেল হবেন, এইগুলি কেউ কেউ আমাকে খুব জোর দিয়েও বলছেন। আপনি যদি একটু বলতেন। আচ্ছা, এটা তো হঠাৎ আকস্মিকভাবে প্রসঙ্গটা এলো, তাও বলছি আপনাকে যে যারা বা যে এই গুজবটা রটিয়েছে যে যুক্তরাষ্ট্রে আমরা বাড়ি কিনেছি, আমার পরিবার চলে গেছে, এবং যারা এগুলি বিশ্বাস করেছেন তাদের কাছে আমি একটা বিনীতভাবে প্রশ্ন করি যে আপনারা যার কথা শুনে বিশ্বাস করেছেন তার কাছে আপনারা কেন জানতে চান না উনি বাড়িটা কোথায় কিনেছে, অ্যাড্রেসটা কোথায়, ওই বাসাটার ছবিটা কোথায়? আপনি আমেরিকাতে আছেন অনেকদিন ধরে, আপনি জানেন আমেরিকায় যদি কেউ কোনো প্রপার্টি ওন করে, ফ্ল্যাট হোক, জমি হোক, আমি বা আমার স্ত্রী বা আমার পরিবারের সদস্য, এটা পাবলিক ডকুমেন্ট না হলেও আপনি পেইড যে সার্ভিস প্রোভাইডার আছে তাদের কাছ থেকে যে কোনো ভাবে এটা জানা সম্ভব কিনা বলে? রাইট, সম্ভব, একদমই সম্ভব। তো যারা লুকানো সম্ভব না স্যার, আমেরিকা প্রপার্টি করে লুকানো সম্ভব না। জি জি, যারা এই খালেদ একটা মিনিট, যারা এই মিথ্যাচারটা করেছে এবং যারা এই মিথ্যাচারে বিশ্বাস করেছেন তাদের কাছে আমার কয়েকটা কথা আছে। আপনারা নিশ্চয়ই জানেন যে কারো সম্পর্কে সম্পূর্ণ মিথ্যাচার করা, চরিত্র হরণ করা, দোষারোপ করা, এটা ইসলামের দৃষ্টিতে মহাপাপ। এবং আপনি এই মহাপাপটা যারা করলো তাদের কাছে এটা প্রমাণ না, যদি আপনি এই মহাপাপীর কথা প্রচার করেন বা শেয়ার করেন আপনিও মহাপাপ করছেন। ঠিক আছে, আল্লাহর ভয় করেন। আপনাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি যে আমেরিকাতে আমার কোনো প্রপার্টি নাই, আমেরিকাতে আমার পরিবারের কারো কোনো প্রপার্টি নাই, আমাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, কিচ্ছু নাই। কিন্তু আপনাদের কাছে আমার এক্সপেকটেশন হচ্ছে যে বা যারা এই মিথ্যাটা রটিয়েছে তাদেরকে বলবেন প্রমাণ দিতে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বাংলাদেশে তো আমার বাচ্চারা স্কুলে পড়ে, ঠিক আছে, সেই স্কুলে যারা সহপাঠী আছে, টিচার আছে, তারপর আমার স্ত্রী এক জায়গায় অত্যন্ত প্রসিদ্ধ একটা জায়গায় 6 বছর যাবত ইকোনমিস্ট হিসেবে কাজ করে, উনি বিভিন্ন ইকোনমিক কনফারেন্সে যান। এখানে কারো না কারো কাছ থেকে তো জানা একটা সোর্স লাগবে, কাউকে না কাউকে বলতে, কারো কাছ থেকে যদি না শুনে, কেউই বললো না, আমার ওয়াইফের কলিগ, আমার বাচ্চার স্কুলের টিচার, আমার কলিগ, আমার প্রতিবেশী, কারো কোনো সূত্র উল্লেখ না করে, বাসার অ্যাড্রেস না দিয়ে, দলিল না দিয়ে, কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়া একটা মানুষ একটা কথা বলে আপনি এটা বিশ্বাস করলেন। এবং এই যে বিশ্বাস করলেন, দাঁড়ান একটা মিনিট খালেদ, আমাকে বলতে হবে, আপনি যেহেতু প্রসঙ্গ তুললেন, আপনি যে বিশ্বাস করলেন, এখন আপনার দায়িত্ব হচ্ছে যে এই কথাটা রটিয়েছে বা যেই কথাগুলো রটিয়েছে তাদেরকে বলেন যে কোনো একটা প্রমাণ হাজির করার। যদি সে প্রমাণ হাজির করতে না পারে বা তারা যদি প্রমাণ হাজির করতে না পারে তাহলে তাদের কোনো কথা বিশ্বাস করবেন না। আর যদি আমার বা আমার পরিবারের আমেরিকাতে কোনো প্রপার্টি, ফ্ল্যাট, ল্যান্ড, ব্যাংক অ্যাকাউন্ট কোনো কিছু পান তাহলে আমাদের সারা জীবন বিশ্বাস করবেন না। বাংলাদেশে যত অনুসন্ধানী সাংবাদিক আছে, আমেরিকাতে যত অনুসন্ধানী সাংবাদিক আছে, সবার কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, এই মিথ্যাবাদী এর পরিচয়, এর মিথ্যাচারের মুখোশ উন্মোচন করেন। কারণ এগুলি করে তারা সরল মনা মানুষ, তাদেরকে বিভ্রান্ত করে, তাদের দুঃখ দেয়, এবং এগুলি আপনার অনেক বেশি হচ্ছে। এই একটা জিনিস প্রমাণ চান, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। প্রফেসর আসিফ নজরুল কিন্তু অনেক বড় একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং এটা খুব সহজেই এটা প্রমাণ করা সম্ভব তিনি যদি আসলে কোনো প্রপার্টি কিনে থাকেন। প্রফেসর আসিফ নজরুল, আসলে আমরা অনেকগুলি বিষয় আজকে কথা বলতে হবে, আপনাকে আমরা পেয়েছি সেজন্য, আবার একটু দেরিও হয়েছে সেজন্য অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে হবে। আমি যেহেতু প্রসঙ্গটা উঠলো, অনেকে বলছে যে আপনি সবার আগে বোধহয় আপনি এই কথাটি তুলেছিলেন যে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বা দায়িত্বে থাকে তাদের সম্পদের হিসাব দেওয়া উচিত। আপনি কি আপনার সম্পদের হিসাবও দিবেন কিনা একবার এই কথাগুলো একটু বলে ফেলা। আরেকটি কথা হচ্ছে যে অনেকে বলছেন যে আপনারা এই সরকারের উপদেষ্টারা নাকি খুব ট্রাভেল হ্যাপি, আপনারা অনেক সফর সঙ্গী নিয়ে বিদেশে যান, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলা হচ্ছে যে 11 বার তিনি বিদেশে গিয়েছেন। আপনার ক্ষেত্রেও এরকম বলা হয় যে আপনি যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব ঘনিষ্ঠ সেহেতু আপনিও এইটার জবাব দিবেন কিনা যে আপনি যে যখন বিদেশে যান তখন বিরাট একটা প্রতিনিধি দল নিয়ে সঙ্গে নিয়ে যান কিনা এবং সম্পদের হিসাবটা আপনি দিবেন কিনা, খুব সংক্ষেপে দুটো বিষয় একটু বলে দিতেন। হ্যাঁ জি, না আমি আরো বলবো আপনাকে। আমাদের সবার সম্পত্তির হিসাব ক্যাবিনেট ডিভিশনে দেওয়া আছে, আমি মনে করি তাদের এটা অবিলম্বে প্রকাশ করা উচিত। আমরা প্রকাশ করার জন্যই দিয়েছি প্রত্যেক উপদেষ্টা। সেকেন্ড হচ্ছে বিদেশ সফরের ক্ষেত্রে আমার জবাব আমি দিব। আমি যখন জেনেভাতে আইএলওর কনফারেন্সে গিয়েছিলাম, যেখানে স্থানীয় আওয়ামী লীগেরা আমাকে অপদস্থ করার চেষ্টা করেছিল, সেখানে আমি একজন সফর সঙ্গী নেই নাই, আমার সাথে অন্য একজন উপদেষ্টা ছিলেন, উনি নিয়েছিলেন। আমি আমার পিএস, আমার মন্ত্রণালয়ের একটা মানুষকেও নেই নাই। ঠিক আছে, আমি যখন বিদেশে যাই তখন আমার মন্ত্রণালয়ের সর্বোচ্চ 2 জন লোক গিয়েছিল আমার সাথে, এক্সট্রা 2 জন লোক একটা সফরই। সেটা হচ্ছে ওখান থেকে আমন্ত্রণ করা হয়েছিল দেখে। আমি যে সফরগুলোতে গিয়েছিলাম
একটা হচ্ছে আইএলওতে জবাবদিহি করার জন্য বাংলাদেশের জন্য, আর একটা হচ্ছে আবার গিয়েছিলাম হিউম্যান রাইটস কাউন্সিলে বাংলাদেশের পক্ষ থেকে জবাব দেওয়ার জন্য। এটা আমার ম্যান্ডেটরি। আমি সৌদি আরবে গিয়েছিলাম বাংলাদেশের শ্রম বাজার নিয়ে আলোচনা করার জন্য, আর একটা গিয়েছিলাম তাদের কনফারেন্সে তাদের অতিথি হয়ে, যেখানে 2জন সৌদি মন্ত্রী সহ আমাকে স্টেজে তারা অনেক সম্মান করে করেছে। এবং এটা যেটার কারণে বলে রাখি আপনাকে প্রসঙ্গত, সৌদি আরবে 2বার যাওয়ার কারণে বাংলাদেশের সাথে সৌদি আরবের প্রথম শ্রম বা কর্মসংস্থানের এগ্রিমেন্ট হতে যাচ্ছে, যেটা ইন্ডিয়া পাকিস্তানের সাথেও নাই। আর আমি গিয়েছিলাম মালয়েশিয়াতে, সেখানে আমার সফর সঙ্গী ছিল একজন, সরি সেখানে সফর সঙ্গী ছিল দুইজন, মালয়েশিয়াতে 2জন, সর্বোচ্চ 2জন, এবং কোন কোন ক্ষেত্রে আমার কোনো সফর সঙ্গী ছিল না। তার মানে আপনি আগে থেকে বলছেন সেটি আপনি পালন করছেন। আপনি যদি অবশ্যই পরিষ্কার করে বললেন যে এটা আসলে ক্যাবিনেটে দেয়া আছে এবং এটা পাবলিক করা হবে যে কোনো সময়, রাইট? অবশ্যই। আরেকটা কথা বলি, আরেকটা কথা আমি বলতাম, এখন চট করে মনে করতে পারছি, সেটা হচ্ছে বিদেশি চিকিৎসা নেব না। আমাদের কেউ বিদেশি চিকিৎসা নেয় নাই। আমার ব্যক্তিগত, আমার এবং আমার পরিবার, আমি উপদেষ্টা হওয়ার পর চিকিৎসা নিয়েছি হচ্ছে পিজি হসপিটাল, যেটা এখন বাংলাদেশ হসপিটাল নামে পরিচিত, যেখানে সাধারণ রোগীরা দেখায় সেভাবে দেখিয়েছি। ইবনে সিনাতে দেখিয়েছি, সারা জীবন যেই হসপিটালে দেখাতাম সেখানেই দেখিয়েছি। কোনোদিন বাইরে যাওয়া তো দূরের কথা, বাইরের ওষুধ পর্যন্ত খাই নাই। ওকে, প্রফেসর নজরুল, আমরা একদম এর পরের যে আবার প্রসঙ্গটি যেতে চাই সেটি আবার লন্ডনে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে মানে একটা প্রশ্নের জবাবে উনি এরকম সংস্কারের বিষয়টি কেন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ছাড়ছেন না বা ছাড়া হইতেছে না, এরকম একটা প্রশ্নের জবাবের এক পর্যায়ে তিনি বলছেন ভোটাররা আসলে কার কি বক্তব্য আছে, কি আছে সেগুলি জানতে চায় না, তারা শুধু বুঝতে চায় কে তাকে বেশি টাকা দেবে তাকেই ভোটটা দেয়। স্যার, আপনি এইটা দেখছেন কিনা যে এইটা কিন্তু আসলে সত্যি সত্যি ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে? টু মাই আটার সারপ্রাইজ। আপনার মন্তব্য একটু শুনতে চাই। না, এটার মধ্যে আমি একটু যোগ করে রাখি স্যার, যে আমার কাছে মনে হয় কিন্তু তিনি মিথ্যা বলেন নাই, কিন্তু কথাটা একটু হাসিনা-এস্ক হয়েছে, শেখ হাসিনার মতো হয়েছে। না, আমি আপনাকে বলি, স্যারের কথাটা সীমিত ক্ষেত্রে সত্যি, কোন কোন ভোটারের ক্ষেত্রে এটা সত্যি, কিন্তু সিংহভাগ ভোটারের ক্ষেত্রে এটা সত্যি না। যদি শুধু টাকা দিয়েই ভোট কেনা যেত, তাহলে তো আওয়ামী লীগ আপনার 2018 সনে কিনেই ভোট করতে পারতো, এই রাতের ভোট তো করতে হতো না। যদি টাকা দিয়েই ভোট করা যেত, তাহলে তো 2014 আর 2024 এই নির্বাচনী নাটক আওয়ামী লীগকে করতে হতো না, কারণ কে না জানে সবচেয়ে বেশি টাকা আওয়ামী লীগের হাতে আছে। স্যার তো সীমিত ক্ষেত্রে বলেছে, সীমিত ক্ষেত্রে কোনো কোনো ভোটারকে হয়তো করা যায়, ভোট ব্যাংক আছে আমাদের এখানে, আপনি জানেন তো সত্যি, সেটাকে হয়তো একটু স্যার জেনারেলাইজ করে ফেলেছে, এটা হয়তো একটুখানি আপনার কনফিউশনে তৈরি করেছে। আরেকটি বিষয় আপনার সাথে নামের সাথে জড়িত, কিন্তু আমি বিষয়টাকে আরেকটু অন্যভাবে প্রশ্ন করতে চাই। আমরা দেখেছি যে গত সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে আমরা ভারতের সাথে বিভিন্ন বিষয়ের যে চুক্তিগুলি রয়েছে সেই চুক্তিগুলি জনসমক্ষে আসবে, সেটা আমরা চেয়েছিলাম। অনেকে চেয়েছিল যে সেই চুক্তিগুলি বাতিলও করা হবে, কিন্তু সেই চুক্তিগুলি বাতিল করা হয়েছে বলে একটিও আমি শুনি নাই, জনসমক্ষেও আসে না। এটার কারণ কি? অনেকে বলে থাকেন এর জন্য নাকি আপনি একজন নিয়ামক, কারণ আপনি ভারতের একজন পরীক্ষিত বন্ধু। আমি স্যার আপনাকে বলতে পারলাম না, কিন্তু অনেকে এটাও বলে। যাই হোক খালেদ, আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি কি 15 বছর এই কথাটা শুনেছেন যে আমি পাকিস্তানের দালাল, আইএসআই এর এজেন্ট? প্রচন্ড ভাবে শুনেছেন না? আমি রাজাকার, ছাত্রলীগ মিছিল করেছে আমাকে ধাওয়া করে পাকিস্তানে পাঠিয়ে দিবে, অনেকবার তো শুনেছেন অনেক কিছু। হ্যাঁ, তো এখন বললাম যে এটা তো আপনার কিছু মানুষ এত সরল প্রকৃতি, তাদের কোনো একটা মানুষ অন্য একটা কিছু বললো সাথে সাথে বিশ্বাস করা শুরু করে, আমাদের বৈশিষ্ট্য। কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের বুদ্ধিমত্তা অত্যন্ত প্রখর, তারা এইসব প্রচারণায় কান দেয় না। আপনার নিশ্চয়ই মনে আছে, আমি ক্ষমতাসীন হওয়ার পর আমাদের এই সরকার দায়িত্বে আসার পর, আমার দায়িত্বে আসার পর ভারতীয় পত্রপত্রিকায় বরং আমাকে নিয়ে অপপ্রচার করা হয়েছে, যে লস্করে তৈয়বার জিনিসটা সম্পূর্ণ অপপ্রচার, কি জঘন্য অপপ্রচার করা হয়েছে। তো এটা আপনার এতই হাস্যকর। এখন আপনার মাঝে মাঝে আমাকে ধরেন লোকজন বলে কি, ভাই আপনি এগুলি প্রশ্ন উত্তর দেন না কেন? খালেদ, আমাকে একটা সেকেন্ড বলতে দিন। দেখেন, আপনি যখন রাস্তাঘাটে হাঁটবেন, আপনি মাঝে মাঝে কিছু ভিখারিকে দেখেন না, ময়লা হাতে নিয়ে হাঁটে, থুতু মারে লোককে, ময়লা ছুঁড়ে মারে, আপনি কি তাকে কনফ্রন্ট করতে যান নাকি আপনি একটু মানে একটু দূরে দূরে সরে থাকেন? তো এই সমস্ত কথাবার্তা যারা বলে তাদেরকে আমি ওই ধরনের আবর্জনা ছুঁড়ে মারা, যে নোংরা যা থাকা, যে আপনার যে লোক রাস্তার মধ্যে, মানে আমার কাছে মনে হয় কি, যে বাংলাদেশের হয়তো খুব বেশি হলে আমার যারা ফলোয়ার আছে, ভক্ত আছে, বা আমাকে যারা ভালোবাসেন, তাদের মধ্যে হয়তো 10% মানুষ যারা খুবই সরল মনা, খুব গভীরভাবে চিন্তা করেন না, তারা হয়তো তাদেরকে প্রভাবিত করতে পেরেছে। কিন্তু 90% মানুষের মনে এগুলি হাস্যরস ছাড়া কিছু উদ্রেক করে না।
আর ভারতের সাথে চুক্তি আপনাকে আমি বলি এটা অবশ্যই প্রকাশ করা উচিত। এখন ধরেন চুক্তিগুলো তো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, ঠিক না? এখন আপনি আপনার প্রোগ্রামে একটু পররাষ্ট্রমন্ত্রীকে বা এই দায়িত্বে যারা আছে তাদেরকে এনে জিজ্ঞেস করলে ভালো হয়। কারণ আমি আপনাকে একটা জিনিস শুধু বলি, আমরা যখন কোনো মিটিং এ বসি, খালেদা আপনি যখন ডয়েচে ওয়েলেতে কাজ করতেন, আপনি যখন মিটিং এ বসতেন, আপনি যে মতামতটা দিতেন সেটাই কি ডয়েচে ওয়েলের মতামত হতো? হতো না, ঠিক না? এখন আমার মতামত আমি দিব, একজনের মতামত আরেকজন দিবে, অনেক সময় হতো না। তো আমি আপনাকে একটা জিনিস একটু ব্যাখ্যা করে বলি। ধরেন আমি যখন ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলাম, আমাদের দুই একজন শিক্ষক ছিলেন ফাঁকিবাজ, ক্লাস নিতেন না। দুই একজন শিক্ষক ছিলেন খাতা অনেক দেরি করে দিতেন, ঠিক আছে? তো এটা কিন্তু আমরা একাডেমিক কমিটি মিটিং এ প্রতিবারই সবচেয়ে বেশি এগুলি নিয়ে আমি সোচ্চার ছিলাম, কিন্তু আলটিমেটলি দেখা যেত ডিসিশন হতো না। কেউ কেউ বলতো থাক, এত করা হওয়ার কি দরকার, থাক, আমাদের ডিপার্টমেন্টে বদনাম হবে, থাক, এরকম করে কোনো ব্যবস্থাই নেওয়া হতো না। কিন্তু আমি তো বলে যেতাম, এখন ব্যবস্থা যে নেওয়া হতো যে না আমার ডিপার্টমেন্টে কোনো ফল্টের জন্য ছাত্র বলে নাই স্যার ওই যে ক্লাস নিতে দোষারোপ আমার উপর আসবে কেন? আপনি সরকারকে দোষ দেন অথবা কনসার্ন মিনিস্ট্রিকে জিজ্ঞেস করেন। আপনাকে কোনো, তবে আমার যেটুকু ধারণা, আমি যেটুকু বিশ্বাস করি, এগুলি প্রকাশ করা না, এগুলি এই চুক্তি প্রকাশ করার সময় এখনো চলে যায় নাই। আপনাকে শুধু একটা জিনিস বলি, আমরা এই সরকারে আমরা দায়িত্ব গ্রহণ করার পর একটা কাজ করেছি যেটা ভারত কখনোই চায় নাই, সেটা হচ্ছে আমাদের ইউএনইসি যে কনভেনশন আছে, ওয়াটার কনভেনশন, যেটা আমাদের আন্তর্জাতিক নদীর প্রবাহে আমাদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখবে, সেটা আমরা র্যাটিফাই করেছি, এক্সিড করেছি, অনুসমর্থন করেছি। এটা আমরা খুব শীঘ্রই আপনি ঘটা করে জানবেন। এই সমস্ত আপনার দেশের স্বার্থ রক্ষা করার জন্য আন্তর্জাতিক চুক্তি আমরা করে যাচ্ছি। আর চুক্তি, আরেকটা কথা শুধু বলি, চুক্তি প্রকাশের সময় এখনো শেষ হয়ে যায় না। অবশ্যই আমি একটু দর্শকদের মনে করা দিতে চাই, যখন আসলে বাংলাদেশে একটা অদ্ভুত অবস্থা ছিল, কেউই আসলে ঠিক মতো কথা বলতে সাহস করতো না, তখন কিন্তু প্রফেসর আসিফ নজরুল, আমি আসলে গত 15 বছরের কথা বলতেছি, প্রফেসর আসিফ নজরুল একদম তার দৃঢ় মানে বুলন্দ আওয়াজে তিনি এগুলি নিয়ে কথা বলেছেন। সেই জন্য আমাদের আশা প্রফেসর আসিফ নজরুলের কাছে অনেক বেশি যে ভারত একচেটিয়াভাবে আপনাকে ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিচ্ছে, আপনাকে বলছে যে এখানে স্থলবন্দর আমি ব্যবহার করতে দিব না। আমাদের হাতে কি কোনো কার্ড নাই যেটা আমি পাল্টা করতে পারি? আমি পররাষ্ট্র উপদেষ্টার কাছে কাছাকাছি প্রশ্ন করেছিলাম প্রেস সচিবের কাছেও, তারা বলেছেন তারা নাকি কোনো রিটালিয়েশনে বিশ্বাস করে না। প্রেস সচিব, এটা রিটালিয়েশনের কি হইল? মানে ঘটনা হচ্ছে ভারত একচেটিয়াভাবে এগুলি, স্যার আমি আপনার এতদিন ধরে চিনি বলে আমার কাছে মনে হয় যে আপনি এগুলি কেমনে সহ্য করেন, বা আপনি কেন এগুলি কিছু বলেন না, বা আসলেই কি আমাদের হাতে কিছু নাই? ভেরি গুড কোয়েশ্চেন। এখন ধরেন এখন ধরেন আমি আপনাকে বলি, খালেদ আপনি আমাকে দুইটা প্রশ্ন করছেন, আমাকে একটু টাইম দিবেন বলা যে আপনি এটা কিভাবে সহ্য করেন এবং আপনি কেন বলেন না। আচ্ছা, আমার ল ডিপার্টমেন্টে যেই শিক্ষক ক্লাস নিত না, বা আমার ল ডিপার্টমেন্টে যেই শিক্ষকের একজন দুজন শিক্ষকের কারণে রেজাল্ট পাবলিশ করতে 2-3 মাস দেরি হয়ে যেত, আমার ডিপার্টমেন্টে যেই শিক্ষক ছাত্রদেরকে 0 নাম্বার এবং মাইনাস নাম্বার দিত, আপনার কি মনে হয় আমি এটা সহ্য করতাম? আমি তো প্রত্যেক একাডেমিক কমিটির মিটিং এ বলতাম। তা আপনার কেন মনে হয় না একই রকম সিচুয়েশন এখানেও আছে? কেন মনে হয় না? হতে পারে। এটা আমাদের তো প্রফেসর ইউনুস আছেন, প্রফেসর ইউনুস কেমন এটা না করবেন? মানে আমি আপনার সাথে আমার যে পরিচয় বা আলাপ আছে, হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে অত আলাপ পরিচয় ঘনিষ্ঠতা নাই, কিন্তু আমি তো উনারে জানি, তো উনারও তো এটাতে নিয়ে মানে নিজে এটা করা উচিত। এবং দেখেন স্যার, আপনার সাথে আমি যখন কথা বলতেছি, অসংখ্য লোক আমাদেরকে বলতেছেন যে 26 লক্ষ ভারতীয়, যদিও এটার কথা আপনি আগে বলছেন, কিন্তু আসলেই তো কোনো চেঞ্জ হয় নাই। মানে হাসিনা সরকার ইউনুস সরকারের কি তফাৎ ভারতের ইয়াতে? এটা আমি একটু আপনাকে বলি, এটা তো আমার ক্ষেত্রে কথা, স্যারের ক্ষেত্রে স্যার অনেক বড় প্রেক্ষিত থেকে জিনিসটা দেখে, আমি তো অত বড় প্রেক্ষিত থেকে দেখতে পারি না, ফলে আমার পক্ষে অ্যাপ্রোপ্রিয়েট আনসার করা সম্ভব না ভারতের ব্যাপারে, ভূমিকার ব্যাপারে। যত বৈদেশিক সম্পর্কের যে ব্যাপার আছে সেটার সাথে কোনোভাবেই আমি ইনভলভ না। বৈদেশিক সম্পর্ক দেখে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আছে, আমাদের ওই যে আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ খলিল সাহেব আছে, দেখে আমাদের স্যার দেখে। আপনার মনে হয় কি আপনি ধরেন আপনি খালি ধরেন ডয়েচে ওয়েলেতে একটা জিনিস প্রচার হলো কেন, তখন আপনি যদি কেউ জিজ্ঞেস করতো আপনার কাছে মনে হতো ডয়েচে ওয়েলের জার্মান ভার্সনে কি প্রচার হচ্ছে আমি কি জানি। তো আমার কাছে এরকম অবস্থা, আপনি উনাদেরকে জিজ্ঞেস করেন, এবং আমার ধারণা উনাদের আরো অনেক বড় প্রেক্ষিত থেকে দেখে অ্যাপ্রোপ্রিয়েট সময় অ্যাপ্রোপ্রিয়েট ব্যবস্থা নেবেন। এখন আপনি বলেন, ধরেন আমাকে অনেকেই বলে যে 26 লক্ষ ভারতীয় ব্যাপারটা, তো 26 লক্ষ ভারতীয় ব্যাপারটা যদি বলে থাকি তাহলে এটা অত্যন্ত ভারত বিরোধী কথা। তো একই সাথে 26 লক্ষ ভারতীয় বললেন, এটা এত বড় একটা কথা বললেন আপনি, আবার বলে ভারতের দালাল, কোনো কিছু ঠিক নাই। 26 লক্ষ ভারতের ব্যাপারে ভাই একটা কথা ব্যাখ্যা করি, আমরা যখন 15 বছর অ্যাক্টিভিজম করতাম, অনেক জায়গায় অনেক ভাষণ দিতাম, অনেক বক্তব্য দিতাম,
যখন আমরা বক্তব্য দিতাম প্রত্যেকটা কথা অ্যাকিউরেট হতো না। এখানে আমি সিপিডির একটা রিসার্চ পেয়েছিলাম, আমি এটা আগের অনুষ্ঠানে ডিটেইল বলেছি, বলেছে 5 লক্ষ, সিপিডি বলেছে 5 লক্ষ, আরেকটা বলছে এর চেয়ে অনেক বেশি হতে পারে। এখন ধরেন আমার যদি অ্যাকচুয়াল ফিগারের চেয়েও ইম্পর্টেন্ট ব্যাপার ছিল ব্যাপক সংখ্যায় রয়েছে। এখন আপনি আমাকে বলেন সিপিডির মতো একটা প্রতিষ্ঠান যেটা দেবপ্রিয়দা পরিচালনা করে, সিপিডির মতো প্রতিষ্ঠান যদি 5 লক্ষ বলে, আমার মাথায় তো এটাই গেঁথে আছে যে লক্ষ লক্ষ অনেক লোক কাজ করে। এখন ওইখানে বলতে গিয়ে হ্যাঁ হতে পারে যে 26 লক্ষের মধ্যে এক্সাজারেশন আছে, কিন্তু বিপুল সংখ্যক তো ছিল। এখন বিপুল সংখ্যক ভারতীয় আপনার যারা চাকরি করতো তারা 5 অগাস্ট থেকে 8 অগাস্টের মধ্যে চলে যায় নাই, এটা আপনাদেরকে কে বললো? ওই সিচুয়েশন দেখে যদি আওয়ামী লীগের, একটা সেকেন্ড ভাই, আওয়ামী লীগের যদি হাজার হাজার লোক চলে যেতে পারে, ভারতীয় লোক চলে যাওয়ার কথা না। সেটা তো আপনার কনসার্ন যারা মিনিস্ট্রি আছে, অথরিটি আছে, তাদেরকে আমি তাগিদও দিয়েছি, পিতাকে বলেছি। আমার মনে হয় যে এই ব্যাপারটা আপনি আসলে বলেছেন, পরিষ্কার করেছেন, এবং চলে যেতে পারে সেই সংখ্যা। তারা আবার যেহেতু আপনি যখন বলেছিলেন যে ভারতীয় একটা বিপুল সংখ্যায় কাজ করতে পারে, এবং সিপিটির উদাহরণটা দিয়েই আপনি বলেছিলেন, এবং জনাব তৌহিদ হোসেন যিনি আজকে পররাষ্ট্র উপদেষ্টা তিনিও কাছাকাছি একটি কথা বলেছিলেন, এবং সেইটার ব্যাখ্যা নানা রকম হতে পারে। যেহেতু তারা কি বলে নিবন্ধিত উপায়ে কাজ করতেন না, তাদের আসলে চলে যাওয়াটা অনেক বেশি সহজ, মানে ফ্লাইট ধরে, বাস ধরে, ট্রেন ধরে চলে গেলেই হলো। আমাকে একটু বলতে দেন প্লিজ, এটা জরুরি খুব ইনফরমেশন। ধরেন আমাদের এখানে যারা ভারতীয়রা কাজ করতো, এটা আমরা ইনভেস্টিগেট করে জেনেছি, ওনাদের ওয়ার্ক পারমিট ছিল না। এটা কিভাবে সম্ভব হয়েছিল? এটা হাসিনা সরকার একটা ব্যবস্থা করেছিল, যখন একটা কোম্পানি কাজ পেত, ধরেন ভারতীয় একটা কোম্পানি একটা প্রকল্প পেল, ভারতীয় কোম্পানি যখন প্রকল্পটা পাবে, প্রকল্পের যারা স্টাফ ছিল তাদের জন্য কোনো ওয়ার্ক পারমিট লাগতো না। এটা আপনার খবর নিয়ে দেখেন, এটা আমি এই ইনভেস্টিগেট করে জেনেছি এটা কেন। ফলে আপনি ডকুমেন্টেড পাবেন না। এখন আপনার ধরেন ভারতীয় প্রকল্পে কাজ করছে হাজার হাজার লোক, 5 অগাস্ট থেকে 8 অগাস্টের সিচুয়েশন দেখে যেখানে আওয়ামী লীগের প্রায় আপনার 10-20 হাজার লোক পালিয়ে গেছে, তো তারা ওখানে বসে থাকবে? ওকে, ঠিক আছে। এটা নিয়ে নিশ্চয়ই ভবিষ্যতে যখন আপনারা আরো জানবেন, তখন নিশ্চয়ই আমরা আরো পরিষ্কার একটা ছবি পাবো। কিন্তু প্রফেসর আসিফ নজরুল, আমি আপনার কাছ থেকে, যেহেতু সাংবাদিকতার 2-1টা পাঠও আপনার কাছ থেকে আমার মানে প্রতি সময়ই নিতে হয়, সেজন্য একটু সাংবাদিকতার জায়গা থেকে, বাংলাদেশে তো ডিজিএফআই কেন্দ্রিক আইনগুলি চেঞ্জ তো হয় নাই। মানে কেন আমি এই প্রশ্নটা করতেছি, ডিজিএফআই, এসবি এগুলি তো সরকার প্রধানের কাছেই আসে, এখনো সেনা প্রধানের কাছে তো না। মানে ডিজিএফআই তো না, সরকার প্রধানকেই রিপোর্ট করে। ডিজিএফআই তো না, সরকার প্রধানকে রিপোর্ট করে, সেনা প্রধানের কাছে রিপোর্ট করে না। রাইট। এখন আপনি ধরেন, আমি আপনাকে একটু বলি, আপনি যেহেতু বলেছেন শুনে, আমাদের যে বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাব ছিল, ওই প্রস্তাবগুলো আমরা ভাগ করে এই কাজটা আমি এবং আরো কয়েকজন মিলে করেছি। যে মিনিস্ট্রির কাজ সেই মিনিস্ট্রিকে দেওয়া হয়ে গেছে। আমার মিনিস্ট্রিতে যে কাজ আসছে, যেটা আইন মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয়, সেই আইন মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয় এবং এমনকি অন্যান্য মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয়, সেটাও কয়েকটা কাজ আমরা করে দিয়েছি। যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইনের অ্যামেন্ডমেন্ট, সেরকম আমরা 7টা মেজর অ্যামেন্ডমেন্ট করেছি, 7টা। আরো ধরেন 4-5টা আগামী 1 মাসের মধ্যে হবে। একটা মিনিট দাঁড়ান। এখন অন্য মন্ত্রণালয় কেন করছে না বা কোথায় বাধা আছে, ভাই তাদের জিজ্ঞেস করেন। এখন আমি পড়াতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, দাঁড়ান, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াবো এনভায়রনমেন্টাল ল। এখন কনস্টিটিউশন ল যে পড়াচ্ছে, সে খারাপ পড়াচ্ছে কিনা সেটাকে আমাকে কেউ জিজ্ঞেস করতো না, তো কমন সেন্সের ব্যাপার। এখন আপনি ধরেন লিভারপুল টিম খারাপ খেলছে, এখন আপনি এটা কি ম্যানচেস্টার ইউনাইটেড কোচকে জিজ্ঞেস করেন, ভাই লিভারপুল খারাপ খেলতেছে কেন? তাদের জিজ্ঞেস করেন। না প্রফেসর নজরুল, আমার প্রশ্নটা আসলে এটা না, মানে আমার এইটাও একটু পরিষ্কার হওয়ার দরকার ছিল যে এই সরকারের সময় কোনো চেঞ্জ আসছে কিনা, যাতে ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স এখন সরকার প্রধানকে রিপোর্ট না করে আর কাউকে রিপোর্ট করে কিনা। সেইটা রিপোর্ট করলে আমার একদম সরাসরি প্রশ্ন, প্রফেসর আসিফ নজরুল, কোনোভাবে কি সরকার প্রধানকে না জানিয়ে সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদের বিদেশে যাওয়া সম্ভব? সম্ভব। সরকার প্রধান না জানিয়ে নরমাল, হ্যাঁ সম্ভব। আমি আপনাকে বলি, নরমাল একটা সরকার ব্যবস্থা অনেক ক্লিয়ার চেইন অফ কমান্ড, অনেক কোঅর্ডিনেশন, অনেক প্রেডিক্টেবল ডিফাইন্ড রোল থাকে। আমাদের মতো একটা সরকারে এই জিনিসগুলোর কিছুটা ঘাটতি থাকা স্বাভাবিক, অস্বাভাবিক না। আপনি বিপ্লব উত্তর বা গণ অভ্যুত্থান উত্তর যে কোনো সরকার ব্যবস্থার মধ্যে এটার ছায়া দেখবেন। আপনি দেখবেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে সরকার গঠিত হয়েছিল, সেখানেও কিন্তু অনেক আক্ষেপ থাকতো
সর্ব ক্ষমতাধর অধিকারী জিনিস, উনি বলতো আমার কম্বলটাকে নিয়ে গেল, মানে উনারও একটা অসহায়ত্ব প্রকাশ পেত। খেয়াল করে দেখেন, এটা একটা নর্মাল পিরিয়ড না, এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড। ট্রানজিশনাল পিরিয়ডে অনেক কিছু হয় যেটা খুব ব্যাকরণ মতো হয় না। এটা আমার জীবনে একটা অদ্ভুত অভিজ্ঞতা, সত্যি অন্যরকম। এখানে কোনো কিছু ডিফাইন না, এবং প্রতিষ্ঠানগুলা ভেঙে পড়েছিল, প্রতিষ্ঠানগুলোর মরাল স্ট্রেংথ ডিস্ট্রয়েড হয়ে গিয়েছিল। এবং আপনি ধরেন, আমি একটু জাস্টিস করে বলি, অন্যান্য মন্ত্রণালয়ের ব্যাপারে অন্যান্য মন্ত্রণালয় কি কাজ টাজ করছে টুচ্ছে, আপনার ওনারাও হয়তো অনেক কাজ করে, হয়তো সংস্কারের ক্ষেত্রে কম কাজ করছে, কিন্তু ডে টু ডে কাজ অনেক বেশি করছে। হয়তো আপনার ডে টু ডে কাজ কম করছে, সংস্কার বেশি করছে। আপনারা যখন একটা প্রোগ্রাম করবেন, আপনারা সিরিজ করেন, আমি আপনাদের একটা আইডিয়া দিই। ধরেন আমাদের সরকারের তো 50% সময় পার হয়ে গেছে, আপনি এটা 10 মিনিটের প্রোগ্রাম করেন, প্রত্যেকটা মন্ত্রীকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি এই যে 10 মাস হলো 50% সময় চলে গেছে, আপনারা কি করেছেন? আপনি একটু বলে দিন যাতে সবাই আমার কথা মানে শুনে আর কি। কিন্তু প্রফেসর আসিফ নজরুল, আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে 3 সদস্যের একটা তদন্ত কমিটি, খুবই উচ্চ পর্যায়ের, এটা কমিটি না, এটা কমিশন গঠন করা হয়েছে। কিভাবে উনি চলে গেলেন, এতে মনে হয় না যে মানে কেউ কোনো কিছু দেখে নাই, কারোই কোনো কিছু জানা নাই, অথচ মেশিন রিডেবল পাসপোর্টে এখন আমি বাইরে গেলেও আমাকে কিন্তু ইন্সপেক্টর সাহেব অনেকগুলি প্রশ্ন করেন। হামিদ সাহেবকে কি সেই প্রশ্নগুলি করা হয় নাই? উনার পুরো আমল নামা সেই স্ক্রিনে থাকে, এটা সম্ভব? আপনি খালেদ, আপনি এবং এই সরকারের বাইরে যারা আছে তারা প্রত্যেকে আমার চেয়ে অনেক সুখী, ইন এ সেন্স আপনাদের মনে প্রশ্ন আসলে আপনার প্রশ্নটা করতে পারেন, কিন্তু ধরেন আপনি যখন একটা সরকার কাঠামো থাকবেন, আপনি প্রশ্ন আসলেও সেটা আমার মনে হয় যে জায়গাতে আমার মনে হয় যে এটা পরিষ্কার। আপনি যেহেতু তাহলে আমি আপনার বিষয়ে প্রশ্নটা একটু করি। প্রফেসর আসিফ নজরুল, ইশাক হোসেন, আমাকে বলেন, ইশাক হোসেন মেয়র পদে নিয়োগ পাবেন কি পাবেন না সেটা নিয়ে একটা জটিলতার পর্যায়ে আমাদেরকে স্থানীয় সরকার বিষয়ক যিনি উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি আমাদেরকে জানালেন যে এটা আমরা আইন মন্ত্রণালয়ের মতামত দিয়ে জানতে চেয়েছি, আইন উপদেষ্টা বাইরে আছেন, সেই জন্য আমরা কিছু জানাতে পারছি না বা সেটা হচ্ছে না। এই করতে করতে তারিখ পেরিয়ে গেল, এক ধরনের জটিলতা তৈরি হলো। কিন্তু আমাদেরকে কেউ কেউ বলছেন ইশাক সাহেবকে যে মেয়র পদে বসতে দেয়া হবে না, এটা নাকি আপনি এপ্রিলের মাঝামাঝি সময়, মানে যখন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত দিয়েছে তখনই নাকি আপনি ঠিক করেছেন যে এটা তাকে বসতে দেওয়া হবে না, এবং পুরো প্লটটা আপনার করা, এবং আপনি বিদেশে চলে যাবেন যাতে আপনি জবাবটা না দিতে হয়। প্লটটা কি আমি বিএনপির বিপক্ষে করেছিলাম? জি, আপনি বিএনপির বিপক্ষে করেছেন। বিএনপির বিপক্ষে। গুড গুড, আমি তো সারাক্ষণে শুনি আমি বিএনপির পক্ষে কাজ করি, এইটা বিপক্ষে করেছেন কেন জানি। আচ্ছা শোনেন, আমি আপনারে ভেরি ক্লিয়ারলি বলি, জি, আমার কনসিয়েন্সের কাছে আমি 100% ক্লিয়ার। ইশাকের যে জাজমেন্টটা ছিল বিচারিক আদালতে, সেটা ত্রুটিপূর্ণ ছিল। আমাদের হাইকোর্টের জাজমেন্ট আছে, ইলেকশন পিটিশন হচ্ছে কোয়াসি সিভিল ম্যাটারে পিটিশন চেঞ্জ করা যায় না। এই যে রায়টা, এই রায়টা রিপোর্টেড না, সেই জন্য অনেকের হয়তো নজরে পড়ে না। রিপোর্টেড কেস সবার নজরে পড়ে। এখন বিচারিক আদালত যখন এই রায়টা দিয়েছে, রায়টা ত্রুটিপূর্ণ ছিল, কারণ ইশাক সাহেব উনি প্লেন চেঞ্জ করেছিলেন। এখন প্লেন চেঞ্জ করে প্রথমে উনি নির্বাচন বাতিল চেয়েছেন, পরে প্লেন চেঞ্জ করে উনি ওনাকে নির্বাচিত করতে বলেছেন। এখন যখন এরকম সিচুয়েশন হয়েছে, তখন অবভিয়াসলি এটা একটা পক্ষ ছিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন কমিশনের উচিত ছিল এটা আপিল করা। নির্বাচন কমিশন এটা আমার উপর ঠেলে দিয়েছে। মানে আমি এতই কাঁচা প্লেয়ার যে সে তার দায়িত্ব পালন করবে না, এটা শিল্ড হিসাবে আমি কাজ করব? এটা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব ছিল, এটা প্রধান বিচারপতির নেতৃত্বে আপিলের ডিভিশনে বলেছে। তো উনি ওনার দায়িত্ব পালন না করার শিল্ড হিসাবে আমাকে ব্যবহার করতে চেয়েছে। আমি কোনো রিপ্লাই দেই নাই, কারণ এটা আপনার দায়িত্ব, আপনার দায়িত্ব আপনি পালন করবেন। এখন ধরেন আমি বললাম কি যে আমি ঢাকার জেলা জজকে কি পরিবর্তন করব, এটা আমি সমাজ কল্যাণ মন্ত্রী শারমিনা মতামত ছিল, আপনারা মানে আমাকে শিল্ড করে আমি ওয়েট করেছি স্যার ফিরে আসুক। 10 কার্য দিবস তখনও শেষ হয় না। আপনি মনে রাখবেন, লতে 10 দিন মানে 10 কার্য দিবস। স্যার যেদিন আসবে, স্যারের সাথে একটু কথা বলবো, পরামর্শ করবো এই সমস্ত ব্যাপারে। যেদিন আসবে স্যার, ঠিক তার আগের দিন ওনারা আপনার গেজেট নোটিফিকেশন করে ফেলেছে। কোন রকম বদ মতলব, বাজে মতলব আমার নাই। আমি আপনাকে বলে রাখি, বাংলাদেশে কোনো মানুষ বিশ্বাস করবে না যে আমি বিএনপির শত্রু। আমি মনে করি ইশাক যে জাজমেন্টটা আসছে, এটা ইশাকের দোষ না। জাজমেন্টটা আসছে, এটা আমাদের ফ্লজ একটা জাজমেন্ট ছিল। এখানে ইলেকশন কমিশন যদি প্রপারলি আপিল করতো, আপিলের ডিভিশন, যেহেতু হাইকোর্ট
হাইকোর্টেরই রায়, নিশ্চয়ই হাইকোর্টের নজরে আসতো, তখন আপনার এই কেওটিক অবস্থাটা তৈরি হতো না। এই কেওটিক অবস্থাটা তৈরি হয়েছে যদি নির্বাচন কমিশন আপনার সাথে সাথে আপিল করতো। আপনি তো জানেন সরকার, আপনি সাংবাদিক, সরকারি যে কোনো নির্বাচনে মানে মামলায় হারলেই আপিল করে, ঠিক না, নর্মালি আপিল করে, আপিল করলে এই সিচুয়েশনটা হতো না। এখানে কোন রকম বদমতলব, কোনো পক্ষপাতিত্ব কিছু নাই। আমি অ্যাকর্ডিং টু ল যেটা, সেটা আমি করতে চেয়েছি। দুইটা মানে আমি 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 আইনের ওই জায়গায় যেতে চাই না, কারণ দুই রকম ভাবেই এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে। কেউ একজন বলছেন যে নির্বাচন কমিশনটাই তো আলাদা, সুতরাং নির্বাচন কমিশন তো এই রায়ে খুশি, ওরা তো আগের নির্বাচন কমিশনের মানে যে ভুল বা তাপসের জনাব তাপসের পক্ষে গিয়ে তো আর তারা আপিল করবে না, এটা কেউ কেউ বলছেন। আমি একটু প্রশ্নটা করি। আমার প্রশ্নটা হচ্ছে যে এইটা চট্টগ্রামের মেয়র ডক্টর শাহাদাতের থেকে কি জন্য আলাদা বিষয়টা, মানে ডক্টর শাহাদাতের কেস আর ইশরাক সাহেবের কেস কেন আলাদা প্রফেসর আসিফ নজরুল? আমি বলি, ইশরাক প্রথম যেটা চেয়েছিল সেটা হচ্ছে নির্বাচনের ফলাফল বাতিল করা। তো ফলাফল বাতিল করলে এটা তাপসের পক্ষে যেত কিভাবে? এটা তো অ্যাবসার্ড কথা। সেকেন্ড কথাটা হচ্ছে শাহাদত সাহেবের যেটা, সেটাই আমাদের ভুল ছিল সরকারের। তখন আমাদের স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন প্রয়াত হাসান আরিফ, উনি এটা মানে উনি আপনার আমাদের এখানে, আমরা তখন মাত্র দায়িত্বে এসেছি, আমরা খুব বেশি কনসালটেশন, খুব বেশি কনসালটেশন হওয়ার আগে উনি প্রধানত নিজের উদ্যোগে শপথ পড়িয়ে দিয়েছেন। আর শাহাদত সাহেবের যেটা ছিল, আমি শাহাদত সাহেবের কেসটা দেখি নাই, সম্ভবত উনি প্লেন চেঞ্জ করেন নাই, ওইটা আমাদের একটা মিস্টেক ছিল। এখন ধরেন একটা মিস্টেক হয়ে গেছে, সেই মিস্টেকটার কারণে আমার নজরে যখন আসছে, যখন আমার কাছে মতামত চাওয়া হয়েছে, এবং যখন এটা নিয়ে লেখালেখি হচ্ছে, যখন এই জিনিসটা ক্লিয়ার হয়েছে, এবং যখন এটা নিয়ে এত বেশি শোরগোল হচ্ছে, আমি অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে, আমি আমার যারা কনসার্ন লিগ্যাল অ্যাডভাইস করেন, যারা আমার ল মিনিস্ট্রির মাধ্যমে, আমি তখন 100% কনভিন্সড হয়েছি যে না, প্লেন চেঞ্জ করা যায় না। এবং ইলেকশন কমিশন যখন আমার কাছে জানতে চেয়েছে, তখন তো আমাকে আরো ভালো করে দেখতে হয়েছে। ওই সময় তো ইলেকশন কমিশন আমার কাছে জানতে চায় নাই।